আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খোলা চিঠি হচ্ছে প্রথমত যে আমি আওয়ামী লীগের কাছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে, জনাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সহ যারা নেতৃত্ব, যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন, নেতাদের কাছে আমার প্রশ্ন যে আমরা কেন 2024 সালে 5 আগস্ট আমরা কেন ব্যর্থ হয়েছি, আমরা কেন ফেল করেছি। আমি মনে করি এই দায়, আমরা কেন ব্যর্থ হয়েছি, আমরা কেন ব্যর্থ, আমাদের কেন এমন অবস্থা হলো, এই দায় আমি কাউকে একভাবে দিতে চাই না। আমি মনে করি দিস ইজ দ্য কালেকটিভ ফেইলিওর অফ বাংলাদেশ আওয়ামী লীগ। এটা বাংলাদেশ আওয়ামী লীগের একটা কালেকটিভ ফেইলিওর আমি মনে করি। কোন কোন বিষয়ে অবহেলার কারণে, কি কি কারণে আমরা এই ব্যর্থতায় পর্যবেসিত হয়েছি, আমরা কেন ব্যর্থ হয়েছি, সেই বিষয়গুলো আমি আওয়ামী লীগের নেতাদের কাছে, আমি আওয়ামী লীগের কাছে, কাদের ভাই সহ সকলের কাছে আমি এগুলো খোলা চিঠি আকারে আমি প্রস্তাবনা দিলাম, আপনারা এটি বিবেচনা করবেন। নাম্বার 1, আওয়ামী লীগের ব্যর্থতার মূল কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, নাম্বার 1 হচ্ছে যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা তৃণমূলের নেতা কর্মীদেরকে চরমভাবে অবহেলা করেছি। এই তৃণমূলের নেতাদেরকে চরম অবহেলা করে নতুন ডাইনামিক নেতৃত্ব তৈরি করতে ব্যর্থ হয়েছে। এটা হচ্ছে নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে আমরা নিয়মিত সম্মেলন করতে ব্যর্থ হয়েছি এবং কমিটি করতে ব্যর্থ হয়েছি। তৃতীয় হচ্ছে একই লোক একাধিকবার সভাপতি, সাধারণ সম্পাদক, কোনো কোনো নেতা 30 বছর, 40 বছর, 20 বছর পর্যন্ত সে ওই এলাকায় দায়িত্ব পালন করছে, যার ফলে সে মনস্টারে পরিণত হয়েছে। স্বজনপ্রীতি, যেমন মনে করেন যে নিজে একটা সংগঠনের সভাপতি, ভাইকে, স্ত্রীকে বা আত্মীয় স্বজনকে আরেকটা সংগঠনের সভাপতি করেছে। এই স্বজনপ্রীতি ছিল মারাত্মক একটা সমস্যা। তারপরে অন্যতম সমস্যার মধ্যে পঞ্চম যে সমস্যাটি, সেটি হচ্ছে যে এমপি মন্ত্রী যারা হয়েছেন তারা নিজেরাই আবার ওই এলাকার সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছেন এবং তাদের আত্মীয় স্বজনকে উপজেলা চেয়ারম্যান, মেয়র বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা বানিয়েছেন। 6 নম্বর যে সমস্যাটা হচ্ছে যে আমাদের নেতাদের ভোগবিলাস। আমরা প্রচন্ড অনেক নেতাকর্মী, সবাই না, আমাকে কেউ ভুল বুঝবেন না, অনেক নেতাকর্মী আমরা ভোগবিলাসের দিকে ঝুঁকে পড়েছিলাম, যার কারণে কিছু কিছু নেতাকর্মী ভোগবিলাস করতে যে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। এটা ছিল অন্যতম। 7ম যেটা, দলের নেতাকর্মীদেরকে, নিজ দলের নেতাকর্মীদেরকে নিঃশেষ করে দেওয়ার একটা প্রবণতা ছিল। ধরেন আপনার নিজ দলের নেতাকর্মীদের সাথে তার দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, আমরা এটাকে নিজ দলের নেতাকর্মীদেরকে, ভাইদেরকে কিভাবে নিঃশেষ করে দিব, সেই রকম মেন্টালিটি আমাদের মধ্যে চলে আসছিল। 8 নম্বর হচ্ছে ত্যাগীদেরকে বাদ দিয়ে আমরা যে কাজটি করেছি, নিজের বাসার লোক, চামচা, কাজের লোক, নিজের অনুগত লোক, অযোগ্য লোকদেরকে আমরা নেতা বানিয়েছি। 9 নম্বর হচ্ছে তৃণমূলের কর্মীদের প্রতি অবহেলা, যেটা আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এখন এইগুলো হচ্ছে মূল সমস্যা। এই সমস্যাগুলো আমি আমার এই খোলা চিঠির মধ্যে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে অনুরোধ করব, আপনারা কি আদৌ এই খোলা চিঠি, এই সমস্যাগুলো সমাধান করবেন এবং এই সমস্যাগুলো সমাধানের উপায় কি আপনারাও ভালোভাবে জানেন, সবাই ভালোভাবে জানে। তারপর আমি সবার উদ্দেশ্যে এই সমস্যাগুলো সমাধানের সমস্যাগুলো, এগুলো আওয়ামী লীগকে আবার ঘুরে দাঁড়াতে হলে কি কি করতে হবে। নাম্বার 1 যে কাজটি করতে হবে, ফার্স্ট হচ্ছে তৃণমূলের নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে। যারা গত 16টি বছর এই তৃণমূলের নেতা কর্মীরা অবহেলিত হয়েছে, তাদেরকে মূল্যায়িত করতে হবে। নতুন তরুণদের দিয়ে ডাইনামিক নেতৃত্ব তৈরি করতে হবে, যার কোনো বিকল্প নেই। তারপরে হচ্ছে প্রতিটি ইউনিটে নিয়মিত সম্মেলন করতে হবে, কমিটি গঠন করতে হবে। এই যে আমাদের একটা ট্রেডিশন চালু হয়ে গিয়েছিল, সম্মেলন না করা, কমিটি গঠন না করা, এই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। একই লোক একাধিকবার
একটি জায়গার সভাপতি সাধারণ সম্পাদক হওয়া, কেউ 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত নিজেরা সভাপতি হয়েছে, আবার আত্মীয় স্বজনকে অন্য সংগঠনের নেতা বানিয়েছে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, স্বজন প্রীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি এমপি, আমার ভাইকে বানালাম উপজেলা চেয়ারম্যান, আমার ওয়াইফকে বানাইলাম মেয়র, আমি সভাপতি, আমি এমপি, আমি মন্ত্রী, আমি সবকিছু। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, প্রপার নেতৃত্ব তৈরি করতে হবে, নেতৃত্বের ডিস্ট্রিবিউশন করতে হবে, নতুন নতুন ডাইনামিক লিডারদেরকে নিয়ে আসতে হবে। তারপরে একই ব্যক্তি বিভিন্ন পদে থাকা যাবে না। যেমন একজন ব্যক্তি, সে এমপি, সে মন্ত্রী, আবার সে উপজেলার সভাপতি। নো, এটা করা যাবে না। আপনি কয়টা দায়িত্ব পালন করবেন? আপনি যখন মন্ত্রী হবেন, আপনার মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি আছে। আপনি যখন আমার পার্টির সভাপতি হবেন, তখন আবার সভাপতি হিসেবে আপনার দলের প্রতি রেসপন্সিবিলিটি আছে। আপনি সব দায়িত্ব পালন করতে পারবেন না। আবার আপনার বয়স বিবেচনা করলে দেখা গেছে আপনার বয়স 60, 70, 80, কিন্তু আপনি সবগুলো পদ আঁকড়ে ধরে রাখছেন। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। তারপরে হচ্ছে বুক বিলাস আমাদেরকে কমাতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে যে নীতি আদর্শ শিক্ষা দিয়েছেন, একদম উনি যেভাবে একদম সাধারণ জীবনযাপন করতেন, বঙ্গবন্ধু যেভাবে সাধারণ জীবনযাপন করতেন, এরকম আমাদের সাধারণ জীবনযাপন করার অভ্যস্ত হতে হবে। ভোগবিলাসের রাজনীতি, আমার পরিবারের জন্য 10টা গাড়ি লাগবে, 5টা গাড়ি লাগবে, আমার প্রত্যেকটা মেয়ের জন্য, ছেলের জন্য আলাদা আলাদা গাড়ি লাগবে, বিদেশে বাড়ি লাগবে, আমার বিভিন্ন জায়গায় যাইতে হবে, সবকিছু খুলে বললাম না, বিভিন্ন জায়গায় যাইতে হবে, বিভিন্ন এনজয়মেন্ট করতে হবে। নো, এটা কোনো রাজনীতি হতে পারে না। সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। তারপরে নিজ দলের নেতা কর্মীদেরকে আপনারা যে ধরেন আপনার প্রতিদ্বন্দ্বী একই এলাকায় আপনি সভাপতি ক্যান্ডিডেট, আরেকজন সভাপতি ক্যান্ডিডেট হলো, এখন আপনি সভাপতি হওয়ার পরে অথবা হওয়ার আগেই তাকে আপনি শেষ করে দিতে চান, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। নিজ দলের নেতা কর্মীদেরকে নিঃশেষ করে দেওয়া যাবে না, কারণ তাকে নিঃশেষ করলে আপনি নিজে নিঃশেষ হবেন, কারণ সে আপনার ভাই, আপনার সহযোগী, আপনার রাজনৈতিক কলিগ। তারপরে তরুণ প্রজন্মকে আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় জিনিস হচ্ছে এটি, তরুণ প্রজন্মকে আমাদের রাজনীতিতে জায়গা দিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। কারণ কেন জায়গা দিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, আমি একটু ডেমোগ্রাফিকলি আপনাদের কাছে ডাটা স্ট্যাটিস্টিকটা আপনাদেরকে তুলে ধরছি। যে বাংলাদেশে যে টোটাল তরুণ জনসংখ্যা, এর মধ্যে 10.10% 16 থেকে 20 বছরের মধ্যে, যার টোটাল সংখ্যা হলো 1,71,60,000। এখন আপনি চিন্তা করেন যে 16 বছর থেকে 20 বছর পর্যন্ত তরুণীর সংখ্যা হচ্ছে 1,71,60,000। ভাই, এখন আপনি চিন্তা করে দেখেন তো একবার, তাদের জন্য আমরা কি করেছি, তাদেরকে আমাদের নীতি আদর্শ এবং দলের প্রতি অন্তর্ভুক্ত করার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করেছি, এবং আপনি কি সেটা গ্রহণ করতে সক্ষম? আপনার বয়স কত? আধুনিক শিক্ষার সাথে আপনি কতটুকু সম্পৃক্ত? তরুণদের পালস, রাজনীতি আপনি কতটুকু বুঝেন? এইটুকু আপনাকে বিবেচনা করতে হবে। তারপরে আপনার 35 বছরের বয়সের নিচে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 64%। চিন্তা করেন, দেখেন যে বাংলাদেশে যে টোটাল জনসংখ্যা, সেই টোটাল জনসংখ্যার 35 বছরের নিচে মানে হচ্ছে 64%। বাংলাদেশের টোটাল জনসংখ্যার 64% জনসংখ্যা হচ্ছে 35 বছরের নিচে, যা হলো 10,87,00,000। এখন ভাই, 35 বছর বয়সের নিচে যদি 10,87,00,000 লোক হয়, তাহলে বাংলাদেশের অধিকাংশ কর্মক্ষম, মেধাবী, আধুনিক মানুষ তো হচ্ছে 35 বছরের নিচে। এখন এই 35 বছরের নিচে 64%, 10,87,00,000 লোককে আপনার দলে অন্তর্ভুক্ত করার জন্য, আপনার সাথে রাজনীতি করার জন্য, আপনার আদর্শ চর্চা করার জন্য, তাদের জন্য আপনি কি করেছেন? তাদের কাছে আপনি কতটুকু যেতে পেরেছেন? তাদের সাথে আপনি কতটুকু কানেক্টেড হতে পেরেছেন? এটা আপনি বিবেচনা করবেন। যদি সেটা আমরা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের পরিণতি খারাপের দিকে যাবে, কিন্তু ভালোর দিকে যাবে না। আরেকটি কথা আপনাকে বলি সর্বশেষ, যে 20 থেকে 40 বছর বয়সের লোকের সংখ্যা বাংলাদেশের 6 কোটি।
সো এখন আপনি যদি টোটাল তরুণদের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশে প্রায় টোটাল জনসংখ্যার মধ্যে প্রায় 70 থেকে 75% লোক হচ্ছে আপনার তরুণ। এখন এই তরুণদেরকে যদি আপনি তরুণদের পালস বুঝতে না পারেন, তরুণদেরকে সম্মান করতে না পারেন, তরুণদেরকে যদি আপনার রাজনৈতিক আদর্শের প্রতি অনুপ্রাণিত করতে না পারেন, তরুণদের জন্য আপনি যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন, তরুণদের যদি আপনি তরুণরা কি চায়, কোন এন্টারটেনমেন্ট চায়, তরুণরা কোন কর্মসংস্থান চায়, তরুণরা ভবিষ্যতে কি করতে চায়, কি হতে চায়, এই বিষয়গুলো আপনি যদি বিবেচনা না করে খুঁজে বের করে তাদেরকে যদি আপনি ভীষণ তাদের সামনে যদি উপস্থাপন করতে না পারেন, তাহলে আপনার যে গ্রামের যে মেঠো বক্তব্য, আপনার যে সে গদবাদা বক্তব্য, ইতিহাস, আপনার সেই চিল্লি করে রাজপথে কথা বলা, সেই দিন আপনার নাই। সেটা এই দেশের তরুণ প্রজন্ম এখন আর খায় না, খাবেও না ভবিষ্যতে। আপনাদেরকে সেই জায়গাটা বুঝতে হবে যে আজকে আপনি বাংলাদেশে আপনি যখন রাজনীতি করতেন, তখন আপনার ছেলেমেয়েরা পত্রিকা পর্যন্ত পড়তে পারতো না, বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে জানার তাদের সুযোগ ছিল না। কিন্তু আজকে ঘরে বসে 10 মিনিটের মধ্যে পুরো বিশ্ব সম্পর্কে, 1 মিনিটের মধ্যে 1 ক্লিকে তারা বিশ্বের সবকিছু জানার মতো তাদের সক্ষমতা, দক্ষতা আছে। তরুণরা আজকে পৃথিবী সম্পর্কে জানে, পৃথিবীতে বিভিন্ন দেশে যে তারা লেখাপড়া করছে, তারা বাংলাদেশে উচ্চতর শিক্ষা গ্রহণ করছে, আধুনিক শিক্ষা গ্রহণ করছে। আপনি আমি যা না জানি তা আজকের দিনের তরুণরা জানে। সো এই তরুণকে যদি আপনি আপনার মান্দাতা আমলে 70-80 বছরের পুরানো সেই থিওরি আপনি তাদেরকে যদি জোর করে গিলিয়ে দিতে চান, তাহলে তরুণরা খাবে না, যেটা 5 আগস্টে খায় নাই। সো আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, একটা জিনিস মনে রাখবেন, ডেমোক্রেসিতে, গণতন্ত্রে জোর করে কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না। আপনি কারোর উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না, কখনো সেটা সফল হবেন না। সেটা আপনার উপরে রিভার্ট করবে, আপনার উপরে আসবে, হিতে বিপরীত হবে, কখনো ভালো কিছু হবে না। তাই আপনাদেরকে বলবো যে এই তরুণ প্রজন্মকে আমাদেরকে ধারণ করতে হবে, এবং এই দায়িত্বটা আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের, আওয়ামী লীগের নেতাদেরই নিতে হবে, যাদেরকে শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন। এখন আপনি বলবেন, আপনি অনেক নেতারাই বলবেন যেটা আমি কি করব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো উনি তো আছেন। নো, I don't agree with you. কেন আপনি শেখ হাসিনার উপরে চাপাবেন? আপনাকে যখন জেলার সভাপতি, সাধারণ সম্পাদক করা হয়েছে, তখন ওই জেলার নেতা হিসেবে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি হচ্ছেন ওই জেলার ট্রাস্টি। আপনাকে ওই জেলার ট্রাস্টি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি উপজেলা কমিটি করবেন, আপনি দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন, আপনি আওয়ামী লীগের জন্য কাজ করবেন। আপনাকে তো দেওয়া হয় না যে আপনি কমিটি 20 বছর পর্যন্ত চালাবেন, আপনি নতুন কোনো কমিটি করবেন না, উপজেলা কমিটি করবেন না, ইউনিয়ন কমিটি করবেন না, পৌরসভার কমিটি করবেন না, ওয়ার্ডের কমিটি করবেন না। আপনি তো সেটা করেন না। আপনাকে ট্রাস্টি হিসেবে ওই জায়গার মধ্যে দায়িত্ব দেওয়া হচ্ছে। ইউ আর দ্য ট্রাস্টি। সো আপনি যখন সেটা করতে ব্যর্থ হবেন, দ্যাট মিনস ইউ হ্যাভ ব্রিচ দ্য ট্রাস্ট। আপনি ট্রাস্ট ব্রিচ করেছেন। সেই জন্য আমি মনে করি যে আপনার পানিশমেন্ট হওয়া উচিত, আপনার শাস্তি হওয়া উচিত। এবং আপনারা যদি এইগুলো করতে থাকেন ভবিষ্যতে, তাহলে ভবিষ্যতে আপনাদের, আমি বললাম, ঠিক আছে, আমি আজকে বলছি, এই কথাগুলো খেয়াল রাখবেন। আপনারা যদি এই কাজটা করতে ব্যর্থ হন, এজ এ ট্রাস্টি হিসাবে শেখ হাসিনা আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে, এজ এ ট্রাস্টি হিসাবে সেই দায়িত্ব যদি আপনারা, ট্রাস্টির দায়িত্ব যদি পালন করতে আপনারা ব্যর্থ হন, তাহলে তরুণ প্রজন্ম একদিন আপনাদেরকে ব্রিচ অফ ট্রাস্টের জন্য আপনাদের বিচার করবে, এবং আপনারা বিচারের সম্মুখীন হবেন, এবং আপনারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। হয়তো আমার কথাটি কঠিন হচ্ছে, কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি। আপনারা কি কখন ভেবেছিলেন যে আপনার 5 আগস্ট হবে? কেন হয়েছে? আপনারা ভুল করেছেন, এই কারণে 5 আগস্ট হয়েছে। সেই ভুল থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। সব দোষ শেখ হাসিনার উপরে দিলে হবে না। শেখ হাসিনা আপনাকে ট্রাস্টি হিসেবে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব আপনি পালন করেন নাই। আপনাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বানিয়েছে, আপনাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি প্রত্যেক জায়গায় কমিটি গঠন করার জন্য। আপনি সেই কমিটি গঠন করতে পারেন নাই। আপনাকে বিভিন্ন সম্পাদক পদে, বিভিন্ন পদে পদায়িত করা হয়েছে আপনি দায়িত্ব পালন করার জন্য, আপনি সেই দায়িত্ব পালন করতে পারেন নাই। আপনাকে মন্ত্রী বানানো হয়েছে আপনি সেবা করার জন্য। যেই সেক্টরে আপনাকে মন্ত্রী বানানো হয়েছে, যেই সেক্টরে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সেক্টরে দায়িত্ব পালন করার জন্য দেওয়া হয়েছে। আপনি সেই দায়িত্ব পালন না করে আপনি যদি ব্যর্থ হন, তাহলে সেই রেসপন্সিবিলিটি আপনার, আপনি ব্যর্থ। সেই দায় শেখ হাসিনাকে আপনি দিতে পারেন না। শেখ হাসিনা আপনাকে বিশ্বাস করে ট্রাস্টি হিসাবে আপনাকে সেই দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব আপনার।
তো শেখ হাসিনার উপরে দোষ দিয়ে আপনারা কেউ পার হতে পারবেন না। বঙ্গবন্ধু এই জন্য তার জীবনে বঙ্গবন্ধু সব কিছু ত্যাগ করে দেশের জন্য কাজ করেছেন। একইভাবে বঙ্গবন্ধু কন্যাও নিজের জীবনকে বারবার হুমকির মুখে রেখেও সকল ভোগ বিলাস বিসর্জন দিয়েও এদেশের জনগণের জন্য কাজ করছেন, আপনাদের জন্য কাজ করছেন। আপনারা যদি এখন সেই কাজটা করতে ব্যর্থ হন আর দোষ যদি শেখ হাসিনার উপরে দিতে চান যে নেত্রী, নো, এই দোষ আপনাদের। তো তাই আমি বলবো আপনাদের কাছে, আপনারাই আমাদের নেতা। একজন ভাই, আপনার আপন ছোট ভাই যেমন আপনার উপর রাগ করতে পারে, ক্ষোভ জানতে পারে, গোসা করতে পারে, আর দেখুন দলের কর্মী হিসেবে আমি আপনার ছোট ভাই। এই বিষয়গুলো তুলে ধরলাম। আপনারা তরুণ নেতৃত্বকে জায়গা দেন, আপনারা ত্যাগী নেতা কর্মীদেরকে বাংলাদেশে খোঁজখবর রাখেন, তাদের পাশে দাঁড়ান, তাদের সুখ দুঃখের ভাগ নেওয়ার চেষ্টা করেন, নতুন নতুন নেতৃত্ব তৈরি করেন, নিয়মিত সম্মেলনগুলো করেন। এগুলোর মাধ্যমে তরুণ প্রজন্মকে, আমি যে কথা বললাম যে প্রায় 13-14 কোটি মানুষ তরুণ, তারা কি চায় তাদের সেই পালস বুঝে নতুন নীতি নির্ধারণ করে আপনারা কাজ করেন। সব দায়িত্ব যার যার জেলার দায়িত্ব পালন করে, যার যার বিভাগের দায়িত্ব পালন করে, তাহলে তো আপনার দায়িত্ব হয়ে গেল। আপনি শেখ হাসিনার জন্য বসে আছেন কেন? সো উই আর নট রেডি টু হিয়ার দিস কাইন্ড অফ স্টোরি। সো আপনি আপনার দায়িত্ব পালন করেন, আর যদি পালন না করেন, এদেশের জনগণ, এদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজ থেকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে অব্যাহতি দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, কেউ মনে কষ্ট পাবেন না, কেউ মনে কষ্ট নিবেন না। এটি দলের জন্য, আপনাদের জন্য বলেছি, দলের জন্য বলেছি, শেখ হাসিনার জন্য বলেছি, আওয়ামী লীগের জন্য বলেছি। আমরা শেখ হাসিনাকে ধারণ করি, আমরা কষ্ট হয় যে প্রিয় নেত্রী এত কষ্ট করলো, আজকে আপনাদের ভুলের কারণে সেই প্রিয় নেত্রীকে কষ্ট করতে হয়, তার বদনাম নিতে হয়। এটা আমরা মেনে নিতে পারি না তৃণমূলের কর্মীরা। হ্যালো লালবাদরের দেশ, কেমন চলতেছে? নিউ ইয়ার 2026 সাল তো এসেই গেল, এবং 2026 সালে এসে আমরা জানতে পারলাম যে আমিরে জামাত ভারতের ডিপ্লোম্যাটদের সাথে মিটিং করছিল গোপনে 10 মাস আগে। তো 10 মাস পরে এটা পাবলিশ করা হইলো ইন্ডিয়ার সাইড থেকে। তারপর আমিরে জামাত সেটা স্বীকারও করে নিল। কিন্তু আমরা তো সারাদিন দেখি তাদেরকে বলতে দিল্লি না দাকা, সৌয়া। এখন কি হয়ে গেল যে আমিরে জামাতের ইন্ডিয়া বয়কট হঠাৎ করে চুপসে গেল? ঘটনাটা কি? এবং আরো মানে কৌতুকের সাথে হাসতে হাসতে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিএনপিরা জামাত নিয়ে ট্রল করতেছে। ও মাই গড, একই মায়ের পেটের দুই ভাই, সম্পত্তির জন্য ভাগাভাগি করে একজন একজনের মুখ দেখে না, ঠিক আছে, বাট এই মুহূর্তে একজন আরেকজনকে যে লেভেলে ট্রল করতেছে, যখন ধরেন সামহাও ইন কেস ধরে নেই 2001 সালের মতো একটা ইলেকশন হইলো এবং সেখানে বিএনপি এবং জামাত মিলে সরকার গঠন করলো, তারপর কি তারা এই ট্রলগুলো তুলে নেবে? তারপর তো দুজনে মিলে গলাগলি করবে, যেমন আমরা 25 সালের রোজার মধ্যে ইফতারে দেখছি ছাত্র দলের এই কি জানি ছেলেটার নাম রাকিব, তারপর ওই ছেলেটার নাম কি ভুলে গেছি, মানে ছেলে না তো, ওগুলো মানে হচ্ছে আমাদের চেয়েও বড়, মানে 40+, এরা নাকি ছাত্র দল করে। তো যাই হোক, এই কাক্কুগুলা শিবিরের ইফতারের দাওয়াতে গিয়ে খুব গলাগলি চুম্মাচাটি করে আসছে, শফিক আমির জামাতের চুম্মাচাটি খেয়ে আসছে। তখন তো খারাপ লাগে নাই, এখন কেন খারাপ লাগতেছে? হ্যাঁ, যে কোনো কারণে বড় ভাইয়া দেশে ফেরা হোক, যে কোনো কারণেই হোক, এনসিপি এবং জামাত শিবির কয়দিন যাবত টাইম লাইনে আসতেছে না, তেমনভাবে তাদের কোনো নিউজ নাই, তাদের কোনো খানা নাই অ্যাকচুয়ালি। তো গত 16 মাস তারা যেভাবে খাইছে মিডিয়া ফুটেজ, এখন তাদের দেখতে পাচ্ছি না। সেই সাথে খুবই আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে যারা এনসিপি সবসময় যে স্লোগান দিত যে চিস্টার কে ফেলবো, তারাই দেখলাম তাদের লাগানোর চিস্টাররা সব আলগা হয়ে এক একজন এক এক জায়গায় ছিটিয়ে গিয়েছে। তা সেইখানে আবার আজকে সকালে যেটা দেখতে পেলাম যে আমাদের স্পেশাল ডাক্তার লন্ডনে ফইরা যাওয়া ডাক্তার আফা ঝারা আপার স্বামীও এনসিপি থেকে পদত্যাগ করেছে। আবার আরেকজন যুগ্ম সচিব নাম মুরসালিন ব্লা ব্লা ব্লা, বাকিটা ভুলে গেছে, সেও এনসিপি থেকে পদত্যাগ করেছে। তা এনসিপি তার রইল বাকি কে? হারা ধনের 10টি ছেলে, রইল বাকি কে? হ্যাঁ,
তার মধ্যে আরো ইন্টারেস্টিং ব্যাপার হইল আপনাদের গণতন্ত্র ইমাম নাহিদ ভাইয়া, বিকাশ নাহিদ, তাকে আমরা 25 সালের ফেব্রুয়ারিতে সে যখন রিজাইন দেয় দেখলাম যে তার ব্যাংকে আছে 10,000 টাকা। সেই 10,000 টাকা কোন জাদু মন্ত্র বলে এবার 32 লাখ টাকা হয়ে গেল 10 মাসে। আমার সেই জাদু মন্ত্রটা চাই, আমি 5 লাখ টাকা দিব, আমাকে এইরকম কোটিপতি বানায় দিতে হবে, দিতেই হবে, মাস্ট। মানে তার কোনো দৃশ্যমান পেশা নাই, কিচ্ছু নাই, সে কিছুই করে না, 10 মাস যাবত সে বেকার, তার মধ্যে তার লাক্সারি তো সীমা পরিসীমা নাই, তার এত সম্পদ কই থেকে আসছে? আই নিড টু নো, এবং আমারও সেই সম্পদ চাই। তারপর আবার এই যে আমাদের মাংস মাসুদ, মোংলা মাসুদ যার নাম, তার যে এত কোটি টাকার সম্পদ আসছে, এটাও আমার চাই। তারপর আরেকজন যে হাবদাল্লা, যে ময়লা জার্সি পরে টিউশনি করায়, মোংলা মাসুদও শুনলাম আই গো ইউ কাম এই টাইপের টিউশনি করে টাকা কামাইছে, তো ওইগুলাও আমার চাই। আমার প্রত্যেকটা অঙ্ক জানতে হবে, কারণ এই অঙ্কগুলো আমি আমার লাইফে অ্যাপ্লাই করবো ফিউচারে। তো যেটা বলতেছিলাম, এই যে বুসকি চুদিদের নয়া বন্দোবস্ত এনসিপি নিয়ে যে এতদিন তারা চিল্লাইলি, সেই এনসিপি যে জামাত শিবিরে বিলীন হয়ে গেল, এখন কেমন লাগছে নটিরা? হ্যাঁ, খুব ভালো লাগছে। গত কয়দিন যাবো তো তোদের চাটাচাটি দেখে মনে কর হাসতে হাসতে উল্টায় পড়ে গেলাম। এটাই যদি চাটবি তো 24 সালের জুলাই আগস্ট কেন খুলে বলতে পারোস নাই? খুলকে বল না থানা, হ্যাঁ যেটা করো সেটা খুলে বলবি না। কিন্তু তোরা তো জামাত শিবিরের মতো ক্যারেক্টার ধারণ করে ফেলছিস। বেম্পি ভাল লাগে তো খুল্লা বল, বেম্পি ভাল লাগে। আমি এরকম অদ্ভুত দেশ আর আগে আর দেখি নাই, মানে হুট করে চারপাশে এত বেম্পি কোত্থেকে চলে আসছে আমি বুঝলাম না। যাই হোক, আসছে, ভালো হয়েছে, ভালোই লাগতেছে দেখতে। মানে দেখি আওয়ামী লীগ আমলে যাদেরকে দেখছি লীগ হয়ে লীগ চাটতে, এখন তাদেরকে দেখতেছি বিএনপির আমলে বিএনপি চাটতে। খালি পারতেছে না অছার কাপড় তুইলা জামাত শিবিরকে চাটতে। জামাত শিবিরে যদি সামহাও মনে করেন পাবলিকলি, ডিপ স্টেট বাদ দিয়ে পাবলিকলি সরকারে বসার সিচুয়েশন চলে আসে, তাইলে তখন আমি দেখবো এই কিছু দিনটিগুলো কি করে। যেমন আমাদের মহান বিপ্লবী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছকিদ আবরার ফাকাত এবং সওয়ালাদির কি জানি বলে শাহাদাত বরণের পরে তা আমরা দেখলাম ভারত বয়কট শুরু হয়ে গেছে। কিন্তু আমরা কি দেখলাম, আমিরে জামাত মেলা আগে তলে তলে এই ইন্ডিয়ার পাচাটা শুরু করে দিচ্ছে, এমপিও চাটতেছে, সবাই চাটতেছে। কিন্তু দোষ হয় একমাত্র শেখ হাসিনা নাকি দেশ বেচে দিয়েছে নানান কি জানি বলে কি যেন চুক্তি করেছে। তো সেই চুক্তির একটা মানে দলিল আমাদের একটু দেখাও, দেশ বেচে দলিল আমাদের একটু দেখাও। তোমরা একটাও দেখাইতে পারো নাই। আমরা খুব আশায় বুক বেঁধে বসে আছি 26 সালে অ্যাটলিস্ট কিছু দলিল। ভাই শোনো, কপি করতে এলেম লাগে, সেই এলেমটা খাটাই একটা নকল দলিলই আমাদের একটু দেখাইয়া দে, তাও আমরা একটু দেখি। এতদিন শুনে আসছি শেখ হাসিনা দেশ বেচে দিয়ে ইন্ডিয়ার সাথে কথা বললে, খাতির রাখলে, তো শক্তিশালী প্রতিবেশীর সাথে কারো খাতির রাখলে এটাতে সমস্যাটা কি বুঝলাম না। এই যে এখন সব দল রাখতেছে, এখন তো কারো কোনো দোষ হচ্ছে না। শেখ হাসিনা এই কাজগুলো করলে তখন এত দোষ হয়ে যাইতো কি জন্য? কেন? সেম কাজ তো শেখ হাসিনাও করতো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থ রক্ষার জন্য ইন্ডিয়ার কাছ থেকে প্রচুর সুবিধা আদায় করে নিছিল। এখন প্রশ্ন আসতে পারে, ইন্ডিয়াকে কেন আমরা শক্তিশালী প্রতিবেশী বলবো? আরে চোদনার পোতাইন, যে দেশটা সারা বিশ্বে 4র্থ বৃহত্তর শক্তিশালী দেশ আমাদের প্রতিবেশী, আমরা সেটা স্বীকার না গেলে কি এখন কি মানে ওই দেশের কিছু আসে যায়? ওই দেশের কিছুই আসে যায় না, উল্টা তোর ফোন মারা যায়। বুঝতে পারছিস বকচোদের দল? আমাদের নুনুস বলেছিল আমরা বিশ্বের কাছে যাব না, সারা বিশ্ব আমাদের কাছে আসবে। দেখেন বড় ভাইও দেশে চলে এসছে, তার কথা সত্য প্রমাণিত হয়েছে। আমার খুবই ভালো লাগতেছে যে বড় ভাইয়া দেশে আসা মাত্র জামাত এনসিপি মনে করেন পুটকির মধ্যে এমন আগুন লাগছে, এরা দৌড়াদৌড়ি লাগাইয়া এনসিপি তো জামাতে বিলীনই হইয়া গেল। সবচেয়ে মজা লাগতেছে এদের দেখতে, যারা এতদিন গলা ফাটাইছে যে এনসিপি বিকল্প আমি কে তুমি কে রাজাকার বিকল্প নিয়ে আসছিল, সেই বিকল্প তারা প্রুফ করে দিল যে দে আর অ্যাকচুয়াল রাজাকার এবং রাজাকারের নাতিপুতি, যেটা শেখ হাসিনা আমাদের বলে গেছিলেন। শি ওয়াজ অলওয়েজ ফাকিং রাইট। শেখ হাসিনা কখনো ভুল করে না। এটাই প্রমাণ হইল যে এই যে আমি কে তুমি কে রাজাকার বলা এনসিপি চোদনার পুতেনগুলো, এগুলা রাজাকারের নাতিপুতি, এটাই প্রমাণিত হয়ে গেল নতুন করে। প্রতিবার শেখ হাসিনা সবসময় রাইট, প্রতিবার সেটাই প্রমাণ হচ্ছে। 26 সাল সকলের অনেক সাওয়া হোক। শেষ করি।